প্রিয় দর্শক, এই সন্ধ্যার এই আয়োজনে আরো একবার আমন্ত্রণ জানাই সবাইকে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। আবারও ফিরে এলাম, অনেক কথা হচ্ছিল। এবার একটু আপনার ব্যক্তিগত বিষয় জানি। এই যে শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহ কবে থেকে শুরু হয়েছিল? সবাই বলে যে ছোটবেলা থেকে আগ্রহ শুরু হয়, কিন্তু কোন শিল্প সংস্কৃতি ধারাটার মধ্য দিয়ে আপনার এখানে পদার্পণ? আসলে আমি প্রথমে শুরু করেছিলাম কণ্ঠসঙ্গীত চর্চার মাধ্যমে। একেবারেই ছোট, যখন আমাকে আমার আব্বা চেয়ারে বসে দিতেন, পা মাটিতে ঠেকতো না, আব্বা একটা হারমোনিয়াম সামনে দিয়ে দিতেন যে তুমি প্র্যাকটিস। তো সেইখানে থেকে একটা কিন্তু নেশা এসে গেল। তারপরে লেখাপড়ার ফাঁকে এবং শারীরিক অসুস্থতার কারণে মাঝখানে ছেদ পড়ে যায়। 1969-এ আমি বেড়াতে যাই খুলনাতে। খুলনাতে আমার এক বোন, চাচা, উনি গিটার শিখতেন, হাওয়াইন গিটার। একজন টিচার এসে শিখাতেন ওনাকে। আমি দেখে এটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে গেলাম। তারপরে এটা আমি কিছুটা টুকটাক নিজে নিজে চেষ্টা করলাম। বাংলা স্বরলিপি যেহেতু আমি ছোটবেলায় শিখেছি, সারেগামাটাই আমি ট্রান্সফার করে বাজাবার চেষ্টা করলাম। আমার বাসা গ্যান্ডারিয়া, ওল্ড এরিয়ায়। এখানে একজন প্রখ্যাত গিটারিস্ট ছিলেন, এখনো আছেন, উনি শামু ভাই। উনি গিটার বাজাতেন, আমি রাস্তায় দাঁড়িয়ে শুনতাম। আমাদের গ্যান্ডারিয়াতে আরেকজন ছিলেন প্রখ্যাত গিটার বাদক, বোরহানউদ্দিন আহমেদ। এবং আরেকজন ছিলেন ওয়ারেস আলী সাহেব, যিনি বুলবুল একাডেমির প্রথম টিচার। তো ঘটনাচক্রে আমি ওই বাসায় যেতাম। ওনার যে ব্রাদার ইন ল, আমার, ওনার নামও বাচ্চু, আমিও বাচ্চু। তো আমার ছিল, তখন দেখতাম যে গিটার কে বাজায়, কেতুল্লাহ ভাই বাজায়। উনি ক্যাপ্টেন ওয়ারেস আলী। হি ওয়াজ কিল্ড ইন এ প্লেন ক্র্যাশ, ট্রেনিং প্লেন। তো এইখানে তখনই আমি মনে হয়েছিল আমি গিটারটা শিখবো। তারপরে আমি বাজাতাম 69 থেকে, গিটার একটা ছিল। তারপরে 74-এ আমি জগন্নাথে যখন পড়ি, তখন আমার বন্ধু লিয়াকত আলী লাকি, বর্তমানে যে শিল্পকলার ডিজি সাহেব, আমরা একসাথে আমি পড়তাম। ও শুনলাম যে সে বাফাতে গান শিখে। তখন বললো যে তুমি শিখবা আমাদের? হ্যাঁ, চলো চলো আমাকে। তখন আমাকে ভর্তি করে দেয়। এবং ওই যে যাত্রা শুরু হলো তখন থেকে, সেই থেকে চলছে। এবং এটা বলতে আমি একটু নিজে নিজেই বলি, গত জানুয়ারি মাস আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে। এবং এই বিষয়টি আমি আসতে চাচ্ছিলাম যে এই বিষয়টি একটু বিস্তারিত জানবো, যে কোন বিষয়ের উপরে আপনি অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন? আসলে আমি যখন গিটারে মোটামুটি বাজাচ্ছিলাম, বাফার সাথে বাজাচ্ছি এবং রেডিওতেও বাজাচ্ছি, তখন আমরা একটা সংগঠন করি, বাংলাদেশ হাওয়াইন গিটার শিল্পী পরিষদ। 1990 সালে একটা কনফারেন্স করি 3 দিন ব্যাপী। 3 দিন ব্যাপী 6টা সেশনে 6 জন মন্ত্রী এসে কিন্তু সেই অনুষ্ঠানটাকে মানে এটাকে ডেকোরেট করে আরো। হ্যাঁ, তখনই কিন্তু বাংলাদেশে যেখানে যেখানে কারা গিটার বাজায়, হাওয়াইন গিটার বিশেষ করে, দিস ইনস্ট্রুমেন্ট ইজ গোয়িং টু বি এক্সটিন্ড ফ্রম এখন। এই দেশে কিন্তু সহজে অনেকে মনে করে হাওয়াইন গিটার মানে কাঠের একটা গিটার হলে হাওয়াইন গিটার। আমাদের এখানে বাফায় ভর্তি হতে আসে, বলে হাওয়াইন শিখবো। তারপরে যখন হাওয়াইন আমরা কিনে আনাই, স্টিল বার ধরে বলে না আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বাজাবো। আমরা ওটা তো স্প্যানিশ গিটার। তো এইটা দিতে চাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। হাওয়াইন গিটারটা হচ্ছে সিঙ্গিং গিটার। আপনি কণ্ঠসঙ্গীত আমি যেরকম পারি নাই, কিন্তু আমি আমার কণ্ঠের গানটাকে সম্পূর্ণভাবে আমি হাওয়াইন গিটারে বাজাতে পারি, মেলোডি প্লে করতে পারি। বর্তমানে ইন্ডিয়াতে এটাকে ক্লাসিক্যাল ফর্মে নিয়ে গেছে, এরা বাজাচ্ছেন। এবং আমার সেই অবদানের কারণে এখন পর্যন্ত আমি ধরে রেখেছি কে কোথায় গিটার বাজায়, তাদের সাথে খোঁজ খবর রেখেছি। সেটার কারণে যে কলকাতা থেকে একজন গুরু আছেন শ্রী দেবাশিস ভট্টাচার্য, ওনার কাছে আমি গিয়ে তালিম নেওয়ার চেষ্টা করেছিলাম। এবং আই ইউজ টু প্লে ক্লাসিক্যাল গিটার, যেটাকে মোহন বিনা বলতো। সেটাকে এখন ওনারা মডিফাইড করে বলতেছে চতুরঙ্গী। এবং এই আপনি কয়েকদিন আগে যে একটি বেঙ্গল ফাউন্ডেশন যে ক্লাসিক্যাল কনফারেন্স করলো, শ্রী দেবাশিস ভট্টাচার্য উনি এসেছিলেন, এবং প্রতি বছরই কিন্তু এটা হচ্ছে। তো উনি এসে যেদিন বাজালেন তার পরের দিন আমি বাফাতে পারফর্ম করালাম ওনাকে। তখন উনি আমাকে যে এত বছর আগে তুমি তো এখনো চেষ্টা করেই চলেছো এটা নিয়ে। তো উনি তখন এখানে ঘোষণা দিয়ে গেলেন যে আমাদের সামনে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গিটার ফেস্টিভ্যাল কলকাতা 7 থেকে 11 তারিখ পর্যন্ত হচ্ছিল। তো আমাকে গেলেন যে ওনাকে গিটারের অবদানের জন্য গুরু অ্যাওয়ার্ড দেওয়া হবে। সামহাউ আমার খুব ইল্লাক, আই কুডন্ট ম্যানেজ দি ভিসা। আমি 6 তারিখ সন্ধে পর্যন্ত আই হ্যাভ ট্রাইড বাট ফেল। যাই হোক, ওই সিস্টেম
করেছে ফেব্রুয়ারি মাস থেকে ইন্ডিয়ান এমবাসি। আচ্ছা। আমি নিতে সে পারিনি। যেটাই ঘটুক না কেন, কিন্তু আপনি তো পুরস্কৃত হয়েছেন। জি, এবং এটা তো সবথেকে আর বড় একটা কথা। ইনফরমেশন, সেখানে আমার এক ছাত্রী, হ্যাঁ, সুস্মিতা কবির আশা, ওর নাম বলতে বাধ্য হচ্ছি আমি, বলে পারছি না, তাকে পাঠানো হয়েছিল। ওনাকে দেবাশিস ভট্টাচার্য সাহেব ওনাকে করে গেছিলেন যে এ তো খুব ভালো বাজায়, কলকাতায় পাঠাও। আচ্ছা। তো সে চলে গেছিল এবং কলকাতাতে একটা কম্পিটিশনে সে কিন্তু ফার্স্ট হয়েছে। আচ্ছা। হ্যাঁ, এইটা কিন্তু এখন পর্যন্ত কোথাও আসেনি, মিডিয়াতে আসেনি। জিটিভির মাধ্যমে প্রথম এই ইনফরমেশনটা দেশবাসীকে জানাচ্ছি আমরা, বাহ। থ্যাঙ্কস টু জিটিভি। এটি যে আপনি জানাতে পেরেছেন। জি, জি। তো এই যে বুলবুল একাডেমি এত সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে নিয়ে ভবিষ্যতে আর কি ভাবনা আছে আপনাদের? আমাদের ভাবনা আছে যে এই প্রতিষ্ঠানটাকে একটি ইউনিভার্সিটিতে রূপান্তর করা। আমাদের যে ঘাট, যেটা আমরা গত 60 বছর থেকে আছি, সেইখানে বিশাল একটা জায়গা আছে। আমরা বিভিন্ন সরকারি পর্যায়ের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও আমরা অ্যাপ্লাই করেছি যে এই প্রতিষ্ঠানটা রাখা দরকার। এই দেশের ইতিহাসের সাথে জড়িত, এটা সাংস্কৃতিক ইতিহাসের সাথে জড়িত। জি। কাজী এখানে যদি আমাদের যে সমস্যাটা হচ্ছে জায়গা, এই জায়গাটাকে যদি আমরা গভর্নমেন্ট আমাদেরকে দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে বুড়িগঙ্গা নদীর পাশে এত বিশাল একটি জায়গায় যে একটি আমরা উইথ মানে হোস্টেল সুবিধা সহকারে যদি একটা এখানে ক্যাম্পাস করতে পারি, ভালো হতো। বাইরে থেকে আসবে। আমরা যাচ্ছি এখানে বিশ্বভারতীতে শিখতে, ওখানে সেই সুযোগটি যদি দেশের মধ্যেই করে দেওয়া যেত তাহলে ভালো হতো। আসলে আমাদেরও সেরকমই প্রত্যাশা। আমরা তো বুলবুল একাডেমি নিয়ে কি আপনাদের পরিকল্পনা, এটা তো জানলাম। এবার একটু জানি সঙ্গীতকে ঘিরে আপনার কি পরিকল্পনা আছে? সঙ্গীতকে ঘিরে আমার পরিকল্পনা, সত্যিকার অর্থে আমি হাওয়াইন গিটার বাজানোর পাশাপাশি আমি কিন্তু নিজে একজন কম্পোজার। 1990 সাল থেকে আমি কম্পিউটারে কিন্তু কম্পোজ করি, বিভিন্ন জনকে আমি হেল্প করি, ট্র্যাক মেকিং করি। এবং আমার যে অ্যালবাম যাই বেরিয়েছেন কেন, আমি যাই বাজাই না কেন, বিটিভিতেও বাজিয়েছি, গত 50 বছর উপলক্ষেও আমি বিটিভিতে বাজিয়েছি। সম্পূর্ণ প্রোডাকশনটা আমি নিজে নিজে করি। আমি খালি তবলাটা বাজাতে পারি না, তবলাটা আরেকজন বাজিয়ে দেয়। এটা আমাদের একটা স্টুডিও আছে, বাফার স্টুডিও, তো সেইখানে আমরা কাজ করি। আর সারাক্ষণ আমি চাই যে লেখাপড়ার পাশাপাশি যদি কেউ গান বাজনা নিয়ে থাকে ব্যস্ত, তাহলে তার ব্রেনটা কিন্তু একটা সুস্থ জায়গায় থাকলো। আচ্ছা। তারকে কিন্তু অন্য কিছু আর নেশা তো তাকে কিন্তু গ্রাস করতে পারবে না, হোক না তার এই মিউজিকটাই তার নেশা হোক। তো এখানে সবাই ভালো থাকবে। আসলে সবসময় আমরা একটা বিষয় দেখি যে শিল্প সংস্কৃতির চর্চা সবসময় কিন্তু নেতিবাচক কাজ থেকে মানুষকে সরিয়ে রাখে, মানুষকে অনেক সমৃদ্ধ করে। তো স্যার, খুব ভালো লাগলো, অনেক কিছুই জানলাম যেটা দর্শকদের অজানা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ।